এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে ডিক্রি জারি। ডিক্রি জারি বিষয়টা কি? আমাদের যখন একটা দেওয়ানি মামলা করি, সেই মামলাটা করার পর তো মামলাটা চলে, মামলা অনেকগুলি ধাপ অতিক্রম করে, আর্জি করার পর সমন, এরকম বিভিন্ন ধাপ অতিক্রম তো শেষ করে একটা যুক্তিতর্ক হয়, দুই উকিলের মধ্যে আইনগত ফাইট হয়, কে জিতবে কে জিতবে না। এই ফাইটটা হয়, ফাইটটা হওয়ার পর একটা পক্ষ তো জয়লাভ করেছে, ধরেন একটা পক্ষ যখন জয়লাভ করবে তখন ন্যাচারালি কী হতে যাচ্ছে সেখানে আমরা দেখব একটা পক্ষ জয়লাভ করেছে। এখন জয়লাভ করা মানে হচ্ছে তার পক্ষে রায় যাবে, এবং রায়টার সংক্ষিপ্ত বিবরণটাকে আমরা ডিক্রি বলবো। ডিক্রি কাকে বলবো? রায়ের সংক্ষিপ্ত বিবরণকে ডিক্রি বলে। আমি ধারা উপধারার কথা বলছি না, ফ্যাক্টটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, সব মামলায় শুধু ডিক্রি দিলে চলবে না, এই ডিক্রিটা আদালত থেকে আদায় করে দিতে হবে। এই যে ডিক্রিটাকে আদায় করে দেওয়ার কথা বলা হচ্ছে, সেটাই মূলত হচ্ছে ডিক্রি জারি। ডিক্রি জারি সম্পর্কে আমরা কোথায় পাবো? এটা আমরা 51 ধারাতে দেখতে পাবো। আবার ডিক্রি জারি সম্পর্কে 21 আদেশে, সবচেয়ে বড় বিধি সম্বলিত আদেশ, আর সেটাতে আমরা খুঁজে পাবো। এখন ডিক্রি জারি কয়ভাবে করা যায়? আমার কাছে প্রশ্ন হচ্ছে ডিক্রি জারিটা কয়ভাবে প্রশ্ন করবো? আমাদের প্রশ্ন হচ্ছে ডিক্রি জারি কিভাবে করা হয়, মানে ডিক্রিটা কিভাবে আদায় করে দেওয়া হয়। এখন আদায় করাটা নির্ভর করে মামলার উপরে, কী ধরনের মামলা, কী মামলা, তার উপর নির্ভর করবে বিষয়টা কীভাবে এটা থেকে আমরা কী ডিক্রিটা চাইব তার উপরে। ডিক্রি জারির যে আলোচনা করছিলাম সে অনুযায়ী আমরা দেখব 51 ধারাতে কি বলা আছে ডিক্রি জারির ব্যাপারে, আদালত আসলে কী কী প্রসিডিউরটা নিবে। প্রথমটা হচ্ছে, ডিক্রিতে কোনো সম্পত্তি চাওয়ার জন্য যদি মামলা হয় যে আমার সম্পত্তিটা আমাকে দেওয়া হোক, আমি বেদখল হয়ে বসে আছি, তাহলে আদালত সেটিকে আদায় করে দেওয়ার ব্যবস্থা করবেন। সহজ কথা হচ্ছে সম্পত্তি আদায় করে দেওয়ার ব্যবস্থা করবেন। সেকেন্ডারি হচ্ছে, যদি সেটা অর্থ সংক্রান্ত হয়, টাকা সংক্রান্ত কোনো মামলা হয়, অর্থ ঋণের কোনো মামলা হয়, টাকা নিয়ে অনেক ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে অনেকে টাকাটা ঋণ খেলাপি হয়ে যায় না, তখন তার সম্পত্তিটা তো বিক্রি করে আদায় করে দেওয়া হয়। তখন কি করবে? তার সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তকে আদায় করে দিবে। তাহলে সেটা পয়েন্ট আমরা কি বলবো? কোনো সম্পত্তি নিলাম করে, ক্রয় করে, বিক্রি করে আদায় করে দেওয়ার মাধ্যমে একটা সম্পত্তিও দিয়ে দিতে পারে। আর যদি নিলাম করে বিক্রি করে দেওয়ার মতন যদি টাকার মামলা হয়, তাহলে বিক্রি করে আদায় করে দিবে। আরেকটা হচ্ছে, দেনাদারকে প্রয়োজনে জেলও প্রেরণ করতে পারে। দেওয়ানি মামলাতে জেলে প্রেরণ করা যায় কি না, যে এই প্রেক্ষিতে ওই কতগুলি মামলার প্রসিডিওরগুলি নর্মালি জেনে রাখেন। সম্পত্তি আদায় করে দিতে পারে, নিলামে তুলে আদায় করে দিতে পারে, জেলে নিয়ে আদায় করে দিতে পারে, রিসিভার নিয়োগ করে আদায় করে দিতে পারে। রিসিভার মানে হচ্ছে, যখন কোনো সম্পত্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে, এটা মেনটেন কে করবে? তখন আদালত দেওয়ানি কার্যবিধির 40 নম্বর চ্যাপ্টার বলেন বা 40 নম্বর অর্ডার হিসাবে বোঝেন, যেভাবে আপনারা বোধগম্য মনে করেন। আদেশই লিখবেন, কিন্তু বোঝানোর জন্য বলছি এটা একটা অধ্যায়, এটাকে আদেশ বলা হয়, কিন্তু এটা একটা অধ্যায়ের মতনই আচরণ করে রিসিভার সংক্রান্ত। ওই তৃতীয় ব্যক্তির মাধ্যমে সম্পত্তিটা দেখাশোনা করার জন্য আদালত আদেশ দিয়ে দিতে পারেন। আর 5 হচ্ছে, এগুলোর বাইরেও যদি কোনো এমন কোনো সিচুয়েশন আছে যেটা করে দেওয়া দরকার, সেটাকে আদালত আদায় করে দিতে পারে। এগুলি ছাড়াও এগুলোর ডিটেলড, আমরা তো পড়লাম 5টা পয়েন্টে, যে 5টা প্রতিকার দিচ্ছে, ডিটেলটা পাবো কোথায়? ডিটেলটা পাবো হচ্ছে আমরা হচ্ছে ওই 21 আদেশে। এত কিছু মনে না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই, ডিক্রি জারি এই 5 প্রকারের বিষয়টা বলে দিলে আপনার প্রশ্নটার অনেকটা গুছিয়ে ফেলতে পারলেন। এরপরে প্রশ্নের পরবর্তী একটা পার্ট আছে, সে পার্টটা দেখে আমরা বলছি। সে প্রশ্নের পরবর্তী পার্টটা হচ্ছে, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কোন কোন বিষয়গুলি ক্রয় করা যাবে না। ওই যে একটু আগে বললাম যে ডিক্রি জারির মাধ্যমে নিলাম করে বিক্রি করা যায়, নিলামের আগে এটা ক্রয় করে। ক্রয় মানে হচ্ছে আটক করা, ইংলিশে বলে অ্যাটাচমেন্ট। সেটা করার মাধ্যমে এটা আটক করে ফেলে, তারপর এটাকে একটা অকশন, বাংলাতে বলে নিলাম, এটা ডেট দেয়, প্রকাশ্যে নিলাম হয়, যিনি ভালো বিট করতে পারে, বিট মানে তো আপনার বোঝেন, মানে কন্টেস্ট করে যে যত ভালো রেট দিতে পারবে এভাবে কিনে নিবে। এখন বলা হচ্ছে সব কিছু আবার ক্রয় করা যাবে না, কিছু কিছু রেস্ট্রিকশন আছে। এটা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 60 ধারাতে বলা আছে। পরিধেয় পোশাক আশাক যেগুলো আছে এগুলিকে ক্রয় করবে না। আগে কী কী ক্রয় করে এটা একটু বলি। হ্যাঁ, একেবারে নগদ টাকা থেকে শুরু করে মালপত্র, দালান কোঠা, ব্যাংক, ব্যাংকের নোট, সরকারি ঋণপত্র, এগুলো যদি থেকে থাকে, কোম্পানির শেয়ার টেয়ার, এগুলো যা থাকবে সব ক্রয় করে ফেলবে। কিন্তু অর্থাৎ যেগুলো ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে দেখা যাচ্ছে, বিলাসবহুল যা যা পাওয়া যাবে, মোটামুটি ক্যাশ টাকা, শেয়ার টেয়ার ইত্যাদি ইত্যাদি যা যা পাওয়া যাবে, এগুলো ক্রয় করবে। করবে না কি কি? পোশাক আশাক, রান্না বান্নার বাসনপত্র আদি, আর টুকিটাকি মিনিমাম যে আসবাবপত্রগুলি, একেবারে যেটা না হলেই না। তারপর হচ্ছে ধর্মীয় অলংকার আদি,
যেমন কেউ ধর্মীয় রীতি অনুযায়ী কেউ যদি অলংকার পরে থাকে তার ধর্ম অনুযায়ী যেটা পাওয়া যায় না সেটাকে ক্রোক করতে পারবে না, মানে সেটাকে ক্রোক করতে পারবে না। তারপর হচ্ছে কারিগরি, কৃষকের যন্ত্রপাতি, কৃষক তো কাজ করে খাবে, কৃষক চিন্তা করা হয়েছে এখানে। তো ওর তো বীজ, নিড়ানি, কাস্তে নিড়ানি তো আপনারা বোঝেনই বিষয়টা, ওইগুলোকে ক্রোক করতে পারবে না। এরকম বেশ কিছু বিষয়। তারপর হচ্ছে হিসাবের খাতাপত্র, এগুলিকে ক্রোক করা যাবে না। তারপর কাজের লোকের পারিশ্রমিক, এগুলি ক্রোক করা যাবে না। এরকম বেশ কিছু বিষয় লম্বা তালিকা আছে। ভবিষ্যতে খোরপোশ, এগুলি এখনই ক্রোক করা যাবে না। ভবিষ্যতে কখন খোরপোশ পায় না পায় তা কি আর বলা যায়, সেটা আর বলা যাবে না। এটা আমরা মনে রাখতে পারি যে এটা ক্রোক করা যাবে না। এইভাবে আপনাদের প্রশ্নটাকে আমি জাস্ট কম্প্যাক্টটা বুঝিয়ে বললাম। আশা করি আপনাদের কাজে লাগবে বা আপনাদের মতামতকে জানাবেন, জানালে আমি আরও বুঝতে পারবো যে এগুলো আপনাদের কাজে আসছে কিনা। আরও ভিডিওগুলি ইনশাল্লাহ আমরা করবো প্রশ্নে পরীক্ষার জন্য দরকার। একটু বুঝে গিয়ে যদি পড়েন, পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ শুনেছেন অ্যাডভোকেট আজিবুল্লাহ বিপু আপনাদের অভিনন্দন জানাচ্ছে। আপনাদের পরীক্ষা ভালো হোক, মঙ্গল হোক, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।